হাই, শুভ সাক্ষাৎ। আমি তেজেন্দ্র সরকার, পড়াশোনা করি। এবার চলে যাই আজকের পঠন পাঠনের দিকে। শ্রেণী দশম, বিষয় গণিত, অধ্যায় 21, পর্ব প্রথম। এই অধ্যায়ের বিষয়বস্তু সম্পাদ্য। সেই সম্পাদ্যে আছে মধ্য সমানুপাতি নির্ণয়। আমরা কিভাবে মধ্য সমানুপাতি নির্ণয় করব জ্যামিতিক পদ্ধতিতে, সেটা নিয়ে আমি ব্যাখ্যা করব। তার আগে বলে দেই, এই মধ্য সমানুপাতি সংক্রান্ত যে জ্যামিতিক চিত্র আছে সেটি অঙ্কন করতে গেলে আমাদের কয়েকটি ধারণার প্রয়োজন আছে। সেই ধারণাগুলি আমি একটু বলে দিই। ধারণাগুলির মধ্যে প্রথম তোমাদের ধারণা রাখতে হবে স্কেল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কনের ধারণা লাগবে, সরল রেখাংশকে বিভক্ত করার ধারণা লাগবে, এবং তোমরা যে দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে শিখেছ অনুপাত ও সমানুপাত, সেখান থেকে মধ্য সমানুপাতির ধারণাটি তোমাদের লাগবে। তো স্কেল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করে সেটি আমি ব্যাখ্যা করব। সরল রেখাংশকে কিভাবে বিভক্ত করে। স্কেল কম্পাসের সাহায্যে স্কেল ও কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন। তোমরা প্রথমে যে কোনো একটি সরল রেখাংশ অঙ্কন করলে, এবার তার নাম দেওয়া হলো এবি। এ প্রান্তে অথবা বি প্রান্তে যে কোনো একটি প্রান্তে আমি এ প্রান্তে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। স্কেল ইউজ করেছি এখন কম্পাস দিয়ে, স্কেল ও কম্পাসের সাহায্যে। প্রথমে এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তারপরে যেখানে ছেদ করবে সরল রেখাংশটিকে সেখানে বসিয়ে ওই বৃত্তচাপের উপর আবার কেটে নেব। কেটে নেওয়া অংশ থেকে আবার দ্বিতীয়বার কেটে নেব। তারপর যেই অংশে সেই চাপটি যেখানে ছেদ করেছে সেখানে কেন্দ্র করে আবার বৃত্তচাপ অঙ্কন করব। এবার অঙ্কন হয়ে গেল। এবার এখান থেকে এই বিন্দুটি যোগ করে দেব। এবার হয়ে গেল, এই যে কোণটি পেলাম এই কোণটি 90 ডিগ্রি। এ বি এখানে সি দিয়ে দেই, আর এই কোণটি পেলাম এই কোণটি 90 ডিগ্রি। এবার আমাদের একটি সরল রেখাংশকে দুভাগে বিভক্ত করার পদ্ধতি আমি দেখাচ্ছি। সরল রেখাংশকে দুভাগে বিভক্ত করার পদ্ধতি। প্রথমে একটি সরল রেখা অঙ্কন করলাম, যে কোনো সরলরেখা অঙ্কন হয়ে গেলে এবার সরলরেখাংশটির নাম দিলাম এ এবং বি। এবার একে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে অর্ধেকের বেশি নিব, এখান থেকে এতটুকু অর্ধেক হবে, তার বেশি ব্যাসার্ধ নিলাম। নিয়ে এখানে বসিয়ে একে এ বিন্দুতে কেন্দ্র করে উপরে নিচে বৃত্তচাপ, আবার বিতে বসিয়েও উপরে এবং নিচে বৃত্তচাপ। এবার বৃত্তচাপ গুলির ছেদিতাংশ যোগ করে দেব।
হয়ে গেল। এবি রেখাংশটি ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো। এটি গেল সরল রেখাংশ দুভাগে বিভক্ত। কোন পদ্ধতিতে? জ্যামিতিক পদ্ধতিতে। জ্যামিতিক পদ্ধতিতে সরল রেখাংশ দুভাগে বিভক্ত করা পদ্ধতি, সেটা আমরা বুঝে গেলাম। এটা গেল 2 নাম্বার। এবার আমাদের জানতে হবে 3 নাম্বার, সেটি হলো মধ্য সমানুপাতি, যেটা আমরা শিখেছি পঞ্চম অধ্যায়ে অনুপাত সমানুপাত থেকে। সেটা নিয়ে একটু আলোচনা করে দেই। এবার দশম শ্রেণীর অন্তর্গত পঞ্চম অধ্যায় মধ্য সমানুপাতির যেই ধারণাটা আমরা পেয়েছিলাম, সেই ধারণাটা আমি একবার বলে দিই। যদি এ ও বি দুটি বাস্তব সংখ্যা হয়, এ ও বি দুটি বাস্তব সংখ্যা হয় এবং এ নট ইজ ইকুয়াল টু 0, বি নট ইজ ইকুয়াল টু 0 হয়, এ বি কিন্তু উভয়ই বীজগাণিতিক সংখ্যামালা। তো এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0 হলে এ এবং বি এর মধ্য সমানুপাতি x হলে আমরা লিখতে পারি প্রথম ইস্টু দ্বিতীয় সমান সমান দ্বিতীয় ইস্টু তৃতীয়, और প্রথম হলো a, দ্বিতীয় x, আবার দ্বিতীয় x ইস্টু তৃতীয় b। তখন আমরা লিখতে পারি a বাই x সমান সমান x বাই b। তারপরে আমরা লিখতে পারি দিস ইমপ্লাইজ x স্কয়ার সমান সমান ab, সুতরাং x সমান সমান প্লাস মাইনাস রুট ওভার ab। এক্ষেত্রে যদি a এবং b উভয়ই ধনাত্মক হয়, তখন কিন্তু আমরা মধ্য সমানুপাতিটি ধনাত্মক পাবো। যদি a ও b উভয়ই ধনাত্মক হয়, তবে x সমান সমান রুট ওভার ab পাবো। যদি a এবং b উভয়ই ঋণাত্মক হয়, তখন কিন্তু আমরা x এর মান ঋণাত্মক পাবো। যদি a ও b উভয়ই ঋণাত্মক হয়, তখন x ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার ab আমরা পাবো। এবার এখন এই মধ্য সমানুপাতির ধারণা মাথায় নিয়ে আমরা চলে যাব সম্পাদ্যে। এই সম্পাদ্যের ক্ষেত্রে কিন্তু আমরা a এবং b সর্বদা ধনাত্মক নিয়েই করব, কারণ দৈর্ঘ্য কোনো সময় ঋণাত্মক হতে পারে না। বীজগণিতের ক্ষেত্রে আমরা ধনাত্মক ঋণাত্মক চিহ্ন নিয়ে অঙ্ক করে থাকি, কিন্তু এক্ষেত্রে যেহেতু আমরা জ্যামিতি করছি, আর জ্যামিতির ক্ষেত্রে দৈর্ঘ্যের একক যেহেতু আমরা নিচ্ছি সরল রেখাংশে,
এর জন্য এই এককগুলিতে সর্বদা কিন্তু আমরা ধনাত্মক চিহ্নই ব্যবহার করব। এগুলো সর্বদা ধনাত্মক হবে, কারণ দৈর্ঘ্যের একক দৈর্ঘ্য কোনো সময় ঋণাত্মক হয় না। তো সেই হিসাবে সম্পাদ্য নাম্বার 1 আমরা করছি। এখানে কি বলেছে? এখানে বলেছে এ একক এবং বি একক দৈর্ঘ্যের দুটি সরল রেখাংশে মধ্য সমানুপাতি নির্ণয় করো। এ একক এবং বি একক দৈর্ঘ্যের দুটি সরল রেখাংশের মধ্য সমানুপাতির দৈর্ঘ্য নির্ণয়। তো আমরা কিভাবে করব? তো প্রথমে এ একক এবং বি একক এই দুটি দৈর্ঘ্যের দুটি সরল রেখাংশ অঙ্কন করব, তারপরে সেই সরল রেখাংশ দুটির মধ্য সমানুপাতি নির্ণয় করব। কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা এ একক এবং বি একক দুটি দৈর্ঘ্যের কথা বলা আছে, সেই দুটি দৈর্ঘ্যে আমরা সরল রেখাংশ অঙ্কন করি। এ একক বি একক। এবার এ একক বি একক যে দৈর্ঘ্যটা পেলাম, এই দৈর্ঘ্যের এ একক, এটা বি একক। এবার আমরা কি করব? এখন আমাদের সবার প্রথমে একটি রশ্মি অঙ্কন করতে হবে। সেই রশ্মিটির নাম আমরা ধরে নেই, সেই রশ্মিটি এ এক্স। রশ্মি অঙ্কন করেছি, সেই রশ্মিটি ধরে নিলাম এ এক্স। এবার এখন এ দৈর্ঘ্য এ যে সরল রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে এ একক, তার মাপ নিয়ে একে কেন্দ্র করে এক্স রশ্মি থেকে কেটে নেওয়া হলো এবং যেখানে ছেদ হলো সেই বিন্দুতে নাম দিলাম বি। এবার বি দৈর্ঘ্যের একক, বি একক দৈর্ঘ্য বিশিষ্ট যে সরল রেখাংশটি আছে তা বি কে কেন্দ্র করে বিএক্স থেকে কেটে নেওয়া হলো, তার নাম দেওয়া হলো বিসি। এবার এসি যে সরল রেখাংশটি আছে তাকে আমরা অর্ধেক করব, কারণ আমি অর্ধবৃত্ত অঙ্কন করব। এবার সি কে কেন্দ্র করে উপরে নিচে বৃত্তচাপ দুটি উপরে নিচে যেখানে যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দু দ্বয় আমরা যুক্ত করে দিলাম। এবার ছেদ বিন্দু দুটি যুক্ত হয়ে যাওয়ার পর যেই বিন্দুতে ছেদ হলো তাকে নাম দিলাম ও।
এবার ওকে কেন্দ্র করে ওএ বা ওসি ব্যাসার্ধ নিয়ে আমরা অর্ধবৃত্তটি অঙ্কন করব। অর্ধবৃত্তটি অঙ্কন হয়ে গেল। এবার বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। সেই 90 ডিগ্রি কোণ অঙ্কন স্কেল কম্পাসের সাহায্যে কিভাবে আঁকে সেটা বলেছি। নব্বই ডিগ্রি কোণ অর্থাৎ এই বি বিন্দুতে যে লম্বটি অঙ্কিত হলো সেই লম্বটি অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করে। এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি বিডি, এই বিডি হলো এ একক এবং বি একক দৈর্ঘ্য বিশিষ্ট দুটি সরল রেখাংশের মধ্য সমানুপাতিক দৈর্ঘ্য। সুতরাং মধ্য সমানুপাতিটির দৈর্ঘ্য সমান সমান বিডি। বিডি হলো মধ্য সমানুপাতিটির দৈর্ঘ্য। এই বিডি এর মাপ দেখি কত। বিডি এর মাপ হলো পাক্কা 10 সেন্টিমিটার সেমি। এভাবে আমরা মধ্য সমানুপাতি নির্ণয় করব। তো আরেকবার বলে দেই, এখানে যদি এ আর বি এর মান দেওয়া থাকে পরীক্ষার হলে, তাহলে পরীক্ষাতে মান দেওয়াই থাকবে, হয়তো 4 একক 7 একক এরকম বলে দিল, বা বলে দিতে পারে এরকম এ বি এর মান নির্ণয় করতে যদি বলে, হয়তো দেওয়া থাকলো √21 দেওয়া থাকতে পারে। এর মান জ্যামিতিক পদ্ধতিতে পরিমাপ করতে বললো, অথবা বলতে পারে 3 ও 7 এই দুটি দৈর্ঘ্য বিশিষ্ট দুটি সরল রেখাংশের মধ্য সমানুপাতি নির্ণয় করো, এইভাবেও বলতে পারে। অথবা √21 এর মান জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করো, এটাও বলতে পারে। আমরা যেভাবে করব সেটা এখানে লিখবো 3, এখানে লিখবো 7, এখানে 3 একক আর 7 একক একে। তারপরে আমরা প্রথমে এক্স একটি রশ্মি নেব, ওই রশ্মির থেকে প্রথমে যেই একক থাকবে সেই এককটা কেটে নিব, নাম দিলাম এ বি। এবার বি কে কেন্দ্র করে বাকি সরল রেখাংশের মাপ নিয়ে এখানে কেটে নিলাম। এবার এ ও সি যেই রেখাংশটি পেলাম, এই সরল রেখাংশটিকে অর্ধেক করে দিলাম। একে কেন্দ্র করে উপরে নিচে ব্যাসার্ধ, সি কে কেন্দ্র করে উপরে নিচে ব্যাসার্ধ। তারপরে ব্যাসার্ধ 4টির ছেদবিন্দু পেলাম, দুটি এখানে ছেদ করেছে, দুটি এখানে ছেদ করেছে। এই ছেদবিন্দু দুটি যুক্ত করে এখান থেকে ও এ বা ও সি ব্যাসার্ধ নিয়ে অর্ধবৃত্তটি কমপ্লিট করলাম। এবার অর্ধবৃত্ত হয়ে গেলে তারপরে আমরা বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, অর্থাৎ বি বিন্দুতে একটি লম্ব অঙ্কিত হলো, সেই লম্বটি অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করে। সুতরাং মধ্য সমানুপাতিটির দৈর্ঘ্য সমান সমান বিডি পেয়ে গেলাম, আর বিডি এর দৈর্ঘ্যটা মেপে দেখলাম কত, 10 সেন্টিমিটার। এভাবে আমরা মধ্য সমানুপাতিটি নির্ণয় করব। এই প্রয়োগটা তোমরা ভালো মতো করে নিবে, তোমাদের বইয়ে আছে। তোমাদের বইয়ে প্রয়োগ নাম্বার 5 যেটা আছে সেটা দেখবে 281 পেজে প্রয়োগ নাম্বার 5 আছে, এটা একটু দেখে নেবে। তো সেই প্রয়োগটা কি আছে, যাই হোক আমি সেই দৈর্ঘ্যগুলো পরিবর্তন করে আমি অঙ্কন করছি। 9 সেমি
ও 3 সেমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। 9 সেমি ও 3 সেমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। তো আমরা একটা কাজ করব, প্রথমে 9 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এঁকে নেব। এঁকে নেওয়ার পরে তারপরে আমরা যখন 9 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার হয়ে যাবে তখন সেই মাপ দিয়ে একটি আয়তক্ষেত্র অঙ্কন করব। এবার ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করব। কিভাবে করব সেটা একটু বলে দিই। সমাধান। প্রথমে আমরা 9 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার দুটি বাহু দুটি সরল রেখাংশ অঙ্কন করলাম। একটি 9 সেমি আর একটি 3 সেমি। এখন আমরা কি করব? প্রথম কাজ, যে কোনো একটি রশ্মি অঙ্কন করব। রশ্মি অঙ্কন হয়ে গেলে তার নাম আমরা দিলাম এ এক্স। এবার এ বিন্দুতে 90 ডিগ্রি কোণের প্রয়োজন আছে, কারণ আয়তক্ষেত্রের একটি কোণ 90 ডিগ্রি। প্রত্যেকটি কোণই 90 ডিগ্রি হবে, আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। আমরা এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব সবার প্রথমে। এই যে হয়ে গেল। এবার আমরা যোগ করে দেব 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এখন 3 সেন্টিমিটার যে ছোট বাহুটি আছে ওই আয়তক্ষেত্রের, সেই বাহুটি, সেই সরলরেখাংশ 3 সেন্টিমিটার সরলরেখাংশের মাপ নিয়ে লম্বের থেকে কেটে নেওয়া হলো এবং 9 সেন্টিমিটার যে মাপ আছে সরলরেখাংশের সেই মাপটা নিয়ে একে কেন্দ্র করে এক্স থেকে কেটে নেওয়া হলো এবং ওই লম্বের যে ছেদিতাংশ লম্বের মধ্যে যে 3 সেন্টিমিটার কেটে নেওয়া ছিল সেখানে বসিয়েও ডান দিকে একই মাপ নিয়ে ওই 9 সেন্টিমিটার মাপ নিয়ে কেটে নেওয়া হলো, কারণ এই সরলরেখার সমান্তরাল সরলরেখাটা আমরা আঁকছি। এবার 3 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে বসিয়ে আবার কেটে নেওয়া হলো। এবার আমাদের আয়তক্ষেত্র পেয়ে যাব। এখানে 2 রকমের কালি ব্যবহার করছি, কারণ আমার কাছে এখন ব্ল্যাক স্কেচ পেন একটি আছে, তো তাই 2 রকমের কালি ব্যবহার করছি। তোমরা কিন্তু কাঠ পেন্সিল দিয়েই অঙ্কন করবে, কলমের ব্যবহার করবে না। হয়ে গেল আয়তক্ষেত্র। এবার আয়তক্ষেত্রের এই বাহুটিকে বর্ধিত করে দেই, উপরের বাহুটিকে বর্ধিত করে দিই।
আয়তক্ষেত্রের উপরের বাহুটিকে বর্ধিত করে দিই। এবার ওই বর্ধিত অংশ থেকে আমরা এই 3 সেন্টিমিটার যে বাহুর দৈর্ঘ্যটি ছিল আয়তক্ষেত্রে, সেই মাপ নিয়ে ওই বর্ধিতাংশ থেকে কেটে নেই। বর্ধিতাংশ থেকে কেটে নেওয়া হলো। এবার যেই অংশে কেটে গেল তার নাম, আচ্ছা আমি এটার নাম দিয়ে দিই আগে। আয়তক্ষেত্রে এ, বি, এটা সি, এটা ডি, যেখানে কেটে নিয়েছি এখানে নাম দিলাম ই। এবার ডিই, যে সরল রেখাংশটি আছে তাকে আমরা অর্ধেক করব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ, এবার বৃত্তচাপ গুলির ছেদিতাংশ, ছেদ বিন্দুগুলি যোগ করে দিই। যোগ হয়ে গেল। এখন আমরা যে বিন্দুটি পেলাম তার নাম দিলাম এফ। এবার এফ কে কেন্দ্র করে ইএফ বা ডিএফ এর ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন। সেই অর্ধবৃত্তটি এবার যে অর্ধবৃত্তটি আমরা পেয়ে গেলাম, সেই অর্ধবৃত্তটিতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, একটু মুছে দিয়ে পরিষ্কার হবে, তাই বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, যে অর্ধবৃত্তটি আমরা পেলাম সেই অর্ধবৃত্তটিতে বিসি এর বর্ধিতাংশ জি বিন্দুতে ছেদ করে। এবার সিজি এর মাপ নিয়ে তার মানে আসলে আমরা আয়তক্ষেত্রে যে সমান দুটি বাহু আছে 9 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, সেই বাহু দুটির মধ্য সমানুপাতি আমরা পেয়ে গেলাম, সেটির নাম সিজি। এবার সিজি এর মাপ নিয়ে ডিসি এর বা ডিই এর বর্ধিতাংশকে কেটে নেওয়া হলো। তারপরে এখান থেকে এখানে কেটে নেওয়া হলো, আবার এখান থেকে একই মাপ নিয়ে এখানেও কেটে নেওয়া হলো। সেই দৈর্ঘ্যটি মধ্য সমানুপাতির দৈর্ঘ্য। এবার আমরা যোগ করে দেব। হয়ে গেল। এই জি সি এইচ বা এটাকে এস দিয়ে দিলাম, হয়ে গেল। তার মানে আমরা কি পেলাম এখান থেকে পেলাম, সুতরাং এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র জি সি এইচ এস অঙ্কিত হলো। এবার আমরা এটা যেভাবে অঙ্কন করলাম সেই জিনিসটা আরেকবার ফলো করে নিলে সুবিধা হবে। আমি একটু বলে দেই। প্রথমে
বলেছে কি বলেছে প্রশ্নে, বলছে 9 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার দুটি সরল রেখা সরল রেখাংশ দ্বারা একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে বলছে। তারপরে সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে বলছে। মানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। প্রথমে আমরা এক্স একটি রশ্মি অঙ্কন করলাম, তারপরে এই বিন্দুতে কেন্দ্র করে এখানে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র অঙ্কন করেছি। এইবার আয়তক্ষেত্রের ডিসি বাহুটিকে বর্ধিত আছে যে সেই বর্ধিত অংশকে ওই প্রস্থ আয়তক্ষেত্রের প্রস্থ অর্থাৎ 3 সেন্টিমিটার মাপ নিয়ে সিই অংশ কেটে নেওয়া হলো। এবার এই ডিই কে আমরা অর্ধেক করে অর্ধবৃত্তটি পূরণ করলাম। তারপরে দেখতে পাচ্ছি বিসি এর বর্ধিতাংশ ওই অর্ধবৃত্তকে জি বিন্দুতে ছেদ করে। এবার সিজি মাপ নিয়ে বর্গক্ষেত্রটি পূরণ করা হলো এখানে। তার মানে সুতরাং আমরা পেয়ে গেলাম এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র এটা হয়ে গেল। এবার আমরা কিছু কিছু অঙ্ক আছে, ছোট ছোট আছে, সেই অঙ্কগুলো তোমরা করে ফেলবে। আমরা চলে যাচ্ছি কোষে দেখি 21-এ। কোষে দেখি 21-এ 1 নম্বরে একই রকম আমরা যেটা প্রথমটা এঁকে দিলাম সেটার মতনই 1 2 3 এগুলো সবগুলো এখান থেকে তোমরা যেগুলো করবে আমি বলে দিই, সব করার দরকার নেই। কোষে দেখি 21-এর 1-এর রোমান 5 রোমান 6, 2 নম্বরের রোমান 6 রোমান 5, 3 নম্বরের রোমান 3 রোমান 4, 4 নম্বরের রোমান 4, 5 নম্বরের রোমান 2 আর রোমান 3। বাস এই কটা ভালো মতো করবে। এই কটা করলে পরে এই সম্পাদ্যের যে ধারণা আছে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। তো তোমাদের বলছি তোমরা প্রতিনিয়ত অভ্যাস করো, সম্পাদ্যগুলো মাঝে মাঝে